আমারও তো হয়েছে, তা নয়। আমি 7 সমুদ্র 13 নদীর পার হয়ে আমেরিকা যেতে চাই। এখানকার কোনো কিছুই আমার ভাল লাগে না। ও, তুমি আমেরিকা যেতে চাও? আমি অন্যরকম ভেবেছিলাম। বেশ তো, এখন তো ওখানে যাওয়া খুব সহজ। সহজ না, টাকাটা কে দেবে চাঁদু? স্যার দিলে না কেন? ভালো করে পাশ করলে হয়তো একটা স্কলারশিপ পেয়ে যেতে। বাদ বাকি খরচ মামা দাদু দিতেন। আমি পাবো স্কলারশিপ? হাসতে হাসতে বলল শুভ্র। আমি কবার ফেল করেছি জানিস? তবু মামুনি আর মামা বাবু আমাকে পড়াবেই পড়াবে। বলে বিয়েটা অন্তত পাশ কর, নইলে তো কোনো চাকরিই পাবি না। আমি যেন চাকরির জন্য অস্থির। চাকরি করে কেউ কখনো বড়লোক হয় না। অন্তু প্রসঙ্গ বদলে বলল, পুলিশ কি বলে? পাথরটা ওরা বার করতে পারবে? তোমার কি মনে হয়? দূর দূর, ওরা কি সবকিছু পারে নাকি? কোনোদিন শুনেছিস? অত সহজ নয়। সেদিন পুলিশের লোকজন এসে কত রঙ্গ দেখালো, এদিকে কাজ হলো না কিছুই। কাল তো সীতেশ বর্মন আসবেন। আরে আসুক আসুক, সব বর্মনকেই আমার দেখা আছে। পাথরটা হেভি দামি, মিউজিয়াম পিস। মিউজিয়ামের লোক 1 লক্ষ টাকায় কিনতে চায়। মামা বাবুটা এমন বোকা, বলে যে টাকা দিয়ে আমার কি হবে। আরে বাবা, টাকা দিয়ে কি হবে না শুনি? টাকা দিয়েই তো সব হয়। বাড়ি হয়, গাড়ি হয়, সুন্দরী বউ হয়, ইচ্ছে করলেই আমেরিকা যাওয়া যায়। অন্তু হেসে ফেলল। তোমার খুব আমেরিকা যাওয়ার শখ না? দারুণ। জানিস ওখানে গেলে কত ফুর্তি, কত মজা, কত টাকা, কত নাইট ক্লাব। আহ, একবার যদি যেতে পারি না, ওই আংটি আঙুলে আটকে বসে কি হবে? মামা বাবুর পরে ছেলে পাবে, এই তো। অন্তু বলল, তা কেন? তোমাকেও দিতে পারেন, তুমিও তো ছেলে। মামি দিদা বোধ হয় বাবলুদার চেয়ে তোমাকেই বেশি ভালোবাসেন। পাগল! আরে বাবা, ছেলে আর ভাগ্নে কখনো সমান হয়? তার উপর বংশানুক্রমে তো আসতে হবে ওটাকে। মামি দিদা ভাবছেন ওই নীলাটা হারিয়েছে বলেই তুমি সেদিন মার খেয়েছো। দূর, যত সব বাজে সংস্কার। তবে এতদিন কখনো মার খেলে না, সেই দিন খেলে কেন? চেষ্টা চলেছে অনেক দিন থেকে, বুঝলি, সুযোগ পাইনি। সেদিন সদ্য সদ্য জিতেছি, গুন্ডাগুলো ধরে ফেললো। মাঝখান থেকে অত সুন্দর জামাটা আমার ছিঁড়ে গেল। কি সুন্দর বেলকুড়ি বোতাম ছিল, একেবারে জবা ফুল রঙের সিল্কের জামা, কত দাম। এই সেদিন জন্মদিনে মামনি করিয়ে দিলেন। মাত্র তো একটা বোতামই ছিঁড়ে পড়ে গেছে, পকেটটাই মাত্র ছিঁড়েছে। বুক পকেটের দরকার কি তোমার? ওটা ঠিক সারিয়ে নিতে পারবে। চলো এবার বাড়ি যাই, সন্ধে হলো। চল। দুজনেই উঠে হাঁটতে লাগলো বাড়ির দিকে। পরের দিন রবিবার বেলা 10টা নাগাদ এসে পৌঁছে গেল সীতেশ। ছুটির দিনে এই আউটিং এর আমন্ত্রণ পেয়ে খুব খুশি হয়েছে। হৈমন্তী দেবী একটা চিঠি লিখে আমন্ত্রণ জানিয়ে বলেছিলেন, কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার রাস্তা, গঙ্গা একেবারে বাড়ির পাশ দিয়ে বয়ে যায়। এখানে এসে একটা দিন কাটিয়ে যাও, খুব ভালো লাগবে। এটা আমার ভাইয়ের বাড়ি। এখানে এসে যে খাবে সে কথা না লিখলেও চলে। তোমার জন্য ইলিশ মাছের পাতুরি আর চিংড়ি মাছের মালাইকারি রান্না করব আমি, যা তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। আর যে জরুরি কথাটা তোমাকে বলবো, সেটা এখানে এলে জানতে পারবে।
লক্ষ্মীগঙ্গাপুরে পৌঁছে শীতেশ চিঠিটায় আর একবার চোখ বোলালো, ডিরেকশন দেখে নিল। তারপর তার ফিয়েট গাড়ি এসে থামলো বিশাল তালুকদারের বাড়ির দরজায়। বলাই বাহুল্য, কাকিমার হাতের পছন্দসই রান্না খেয়ে খুবই খুশি হলো, বাড়ির লোকজনদেরও খুব ভালো লাগলো। তারপর আসল কথাটা শুনলো। বিকাশবাবু বললেন, পুলিশের লোক 2 দিন ধরে ঘুরে ফিরে দেখে গেছে সব। হৈমন্তী দেবী বললেন, তুমি যদি তোমার অফিসারদের একটু মনোযোগ দিতে বলো, আমার মনে হয় তাতে অনেক বেশি কাজ হবে। চিন্তা করে সমীর বলল, আচ্ছা, মিউজিয়ামের ভদ্রলোক যখন পাথরটার বিষয়ে দাম বলেছিলেন, তখন কি ঘরে কোনো তৃতীয় ব্যক্তি উপস্থিত ছিল? বিকাশ বললেন, না বোধহয়। শুভ্র কলেজে চলে গেছে, আর পঞ্চানন তো সে সময় রান্নাঘরে ছিল। পঞ্চাননকে? আমার মা বাবার আমলের পুরনো রান্নার লোক। সে ছাড়া আপনাদের আর কোনো কাজের লোক আছে? আছে, ঠিকই, আকাশের মা। সুরিপাড়ার বস্তিতে থাকে। কত দূর? খুব দূরে নয়, জায়গাটাই বা কতটুকু। ওর কে আছে? স্বামী নেই, মেয়ে জামাই আছে, ওরাও ওই বস্তিতেই থাকে। যখন দেখলেন আংটিটা নেই, আপনার স্ত্রী তখন বাড়ি ছিলেন না? না। ভাগ্নেও নয়? না। ওরা ফিরলেন কখন? স্ত্রী 8টার সময় ফিরলেন, শুভ্র 9:30। কখন বেরিয়েছিলেন ওরা? শুভ্র বেরিয়েছিল 3:30-তে। ওদের ক্লাবে সেদিন একটা টি পার্টি ছিল। স্ত্রী বেরিয়েছিলেন তার খানিক বাদে, ওর এক বন্ধুর বাড়ি। তারপর? ওরা বেরিয়ে গেলে দরজা বন্ধ করে আমি শুয়ে পড়েছিলাম। কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। উঠে দেখি অন্ধকার। প্রায় 7টা, 7:30 নাগাদ আমার এক জায়গায় যাওয়ার ছিল। দৌড়ে চান করতে গেলাম। যাওয়ার আগে খাবার টেবিলের ওপর ঘড়িটা আর আংটিটা খুলে রেখে গেলাম। আপনি তো খাবার ঘরটা দেখলেন, সঙ্গেই বাথরুম, আর একটা দরজা আছে পাশে পিছনের উঠোনে যাওয়ার জন্য। সেখানে টিউবওয়েল আছে, ওরা বাসন টাসন মাজে। উঁচু দেওয়ালে ঘেরা। দরজা বন্ধ ছিল, জানলাটা খোলা ছিল। এই সময় বিকাশ তালুকদারের স্ত্রী উষা বললেন, আমাদের কাজের লোকেরা কিন্তু খুব ভালো, ওদের আমরা সন্দেহ করি না। তাছাড়া পঞ্চানন আংটি হারাবার 4 দিন আগে দেশে গেছে। আকাশের মা ওইসব খেয়াল টেয়াল করে না। শুভ্র বলল, না মামুনি, আকাশের মা কিন্তু বেশ চালাক। যেদিন থেকে মিউজিয়ামের লোক এসে আংটিটার দাম বলে গেছে আর তোমরা তাই নিয়ে কথা বলছো, আকাশের মা কিন্তু বেশ মনোযোগ দিয়ে শুনেছে। সমীর বলল, যাই হোক, ভাববেন না, আমি যথাসাধ্য করব। কোন রকম ক্লু পাওয়া গেলে ফরেনসিক বিশেষজ্ঞরা ঠিক লোকটিকে ধরে ফেলতে পারে। তা যখন পাইনি, তখন যতটুকু পেলাম ততটুকু ধরে এগোতে হবে পুলিশকে। তাই হলো। গ্রাম থেকে ধরে নিয়ে আসা হলো পঞ্চাননকে। আকাশের মাকেও ধরা হলো। শেষে বস্তি তোলপাড় করে সেখানেই ধরা পড়ল চোর, বাতাসে নিতাই চরণ। নিতান্ত গোবেচারা ভালো মানুষ ছাড়া আর কিছুই যাকে মনে হয় না। তার ঘর সার্চ করে চোরাই কারবারের অনেক প্রমাণ মিলল। বিকাশ তালুকদারের বাড়ির একটি বড় রূপোর থালাও পাওয়া গেল। তাদের শিগগিরই সেই বস্তি থেকে অন্য বস্তিতে চলে যাবার কথা ছিল। চলে গেলে আর ধরা যেত না। প্রথমে কিছুতেই স্বীকার করতে চায়নি, বলেছে এইসব জিনিস সে কি করে কখন ঘরে এলো তা সে কিছুই জানে না, এইসবের সঙ্গে তার কোনো যোগ নেই।
শেষে মারতে মারতে যখন মুখ দিয়ে রক্ত বার করে ফেললো, তখন চিৎকার করে বলল, হ্যাঁ আমি চোর, আমি চোর, আমাকে মেরে ফেলো। শুধু আংটিটা কি করেছে সেটা কিছুতেই বলছে না, পাগলের ভান করছে। উষা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। শেষে নিতাই, যাকে তিনি চূড়ান্ত ভালো মানুষ বলে জানেন, যার কাছ থেকে তিনি প্রত্যহ সবচেয়ে টাটকা সবচেয়ে সস্তা সবজি রাখেন। অন্তু হঠাৎ ভীষণ উত্তেজিত হয়ে হাঁপাতে হাঁপাতে ছুটে এলো। দিদা, তুমি এখনই সমীর কাকাকে ফোন করো, বলো কোনো প্রমাণ না পেয়ে এইভাবে কাউকে মারা কখনোই উচিত নয়। এইরকম কোনো আইন নেই। সে কাঁপছিল। তার অবস্থা দেখে হৈমন্তী দেবী ভয় পেয়ে গিয়ে বললেন, ঠিক আছে চল, আমরা এখনই কলকাতা চলে যাই, ওখানে গিয়ে ফোন করি। শুভ্র অন্তুকে জড়িয়ে ধরল। তুই এরকম করছিস কেন, কি হয়েছে তোর? না না, এ হতে পারে না, এ হতে পারে না, প্রবল বেগে মাথা নাড়ল সে। হৈমন্তীর ইঙ্গিতে শুভ্র তাকে নিয়ে নিজের ঘরে চলে এলো। শান্ত করতে চেষ্টা করে বলল, অন্যায় করলে তো তাকে সাজা পেতে হবে। অন্তু নিজের মুখে স্বীকার করেছে সে চোর। তার ঘর থেকে প্রমাণ বেরিয়েছে, মিথ্যে কথা, সাজানো কথা। যে চোর সে ওকে এভাবে চোর সাজিয়েছে। তবে কে চোর? শুভ্রদা। আমি তোমাকে ভালোবাসি। অন্তুর গলা ভেঙে গেল। শুভ্র বলল, সেটা কি নতুন কথা? আমিও তো তোকে ভালোবাসি, সেই জন্যই বলছি। যা হয়েছে বিনা অপরাধে মানুষগুলোকে আর তুমি শাস্তি দিও না। মার খেতে খেতে লোকটা পাগল হয়ে গেল, এখনো তুমি চুপ করে থাকবে মানে? শুভ্র ছিটকে উঠে দাঁড়ালো। অন্তু বলল, শোনো শুভ্রদা, আমি বলবো আমি খুঁজে পেয়েছি, কেউ কিছু জানবে না। কি বলতে চাইছিস তুই? তুমি তা বুঝেছো? তার মানে তুই আমাকে চোর বলছিস? শুভ্র দাঁতের দাঁত পিষল, বড় বড় নিঃশ্বাস নিল, আর তার ফর্সা রং লাল টকটকে হয়ে গেল। অন্তু তেমনই স্বরে বলল, তুমি ওটা আমাকে দিয়ে দাও, আমি যেভাবে পারি তোমাকে রক্ষা করব। আমার দিদা সব ঠিক করে দেবেন। কি প্রমাণ তুই পেয়েছিস যে এইরকম একটা ভয়ঙ্কর গর্হিত অপবাদ দিয়ে আমাকে অপমান করছিস? এখনো যদি তুমি না স্বীকার করো, নিরপরাধ লোকটাকে না বাঁচাও, আমি সমীর কাকাকে সব বলে দেব। কি বলবি তুই? পাজি ছেলে, তোর এত বড় স্পর্ধা! আমি প্রমাণ পেয়েছি। কি প্রমাণ পেয়েছিস তুই? আমি তোমাদের বাড়িটা খুব ভালো করে একদিন খুঁজেছি। 3টে জিনিস চোখে পড়েছে আমার। এক, তোমাদের খাবার ঘরের জানলার তলায় নর্দমার মধ্যে একটা বাঁকানো লোহা, যেরকম বাঁকানো লোহা দিয়ে কয়লার উনুন খোঁচায়। 2, উঠোনের ঘেরাও করা উঁচু দেওয়ালের মাথায় কোণের দিকে একটা পেরেকের মাথার সঙ্গে প্রায় মিশে বৃষ্টিতে ভিজে নেতিয়ে আটকে থাকা এক টুকরো একটা লাল র সিল্কের টুকরো। 3, ঠিক তার নিচেই মাটিতে কাদায় মাখামাখি হয়ে থাকা একটা ছোট বেলকুড়ির বোতাম। এই তোর প্রমাণ? হ্যাঁ, এই আমার প্রমাণ। আর আমার আন্দাজ এবং দিন কতক ধরে তোমাকে স্টাডি করা। কি স্টাডি করেছিস তুই আমাকে? জানিস, তোর এই মিথ্যে কথা বলার জন্য আমি লোক লাগিয়ে মেরে তোর হাড় গুঁড়ো করে দিতে পারি। না, পারো না। আমি বলছি, মামা দাদু যখন তার ঘড়ি আংটি খুলে খাবার টেবিলের ওপর রেখে বাথরুমে গেলেন, তুমি তখনই ফিরে এসে পিছনের দেওয়াল টপকে বাড়ি ঢুকলে। তুমি লেখাপড়া করো না,
এবং নানা রকম বাজে সংসর্গে মেশো বলে মামা দাদুর কড়া অর্ডার ছিল 6টার মধ্যে খেলাধুলা সেরে বাড়ি এসে তোমাকে পড়তে বসতে হবে। তুমি প্রায় এরকম দেরি করে এসে দেওয়াল টপকে ভেতরে ঢোকো। পেছনের দরজাটা সাধারণত খোলাই থাকে। নিঃশব্দে ঢুকে নিজের ঘরে গিয়ে ভালো ছেলের মতন বই মুখে নিয়ে বসে থাকো। মামি দিদাও তোমাকে এ বিষয়ে আশকারা দেন মামার বকুনি থেকে রক্ষা করার জন্য, কিন্তু সেদিনও তাই করেছিলে। তুমি ভাবনি দরজাটা বন্ধ থাকবে। মামি দিদার বদলে মামা দাদু বাড়িতে থাকবেন, তাই দরজায় টোকা না দিয়ে জানলায় উঁকি মারলে। উঁকি মেরেই আংটিটা চোখে পড়ল তোমার। তার আগে পর্যন্ত কিছুই ভাবনি, কিন্তু আংটিটা দেখেই তোমার মনে হলো এই তো আমার আমেরিকা যাওয়ার পাথেও। এখন যদি নিয়ে পালাতে পারি কে ধরবে আমাকে? সঙ্গে সঙ্গে হাত বাড়ালে, হাত পেলে না। ওই কয়লার উনুন খোঁচাটা দিয়ে টেনে নিলে, তারপর ওটা নর্দমায় ফেলে দিয়ে যখন আবার তাড়াহুড়ো করে দেওয়াল টপকাতে যাচ্ছ, তখনই পেরেকটায় লেগে তোমার জন্মদিনের সিল্কের নতুন জামাটা বুকের কাছে ছিঁড়ে গিয়ে একটা টুকরো লেগে রইল সেখানে, আর বোতামটা পড়ে গেল নিচে। শুভ্র স্থির দৃষ্টিতে তাকিয়ে থেমে বলল, আর ওই যে নিতাইয়ের বাড়িতে সব চোরাই মাল পাওয়া গেল, রূপোর থালা পাওয়া গেল, তার কি হবে? আমি সেটা নিয়ে ভাবিনি, কিন্তু বুঝতে পেরেছি ওটা নিজেকে রক্ষা করবার জন্য তোমারই কৌশল। তুমি তো সত্যিকারের ক্রিমিনাল নও, চুরি তো তোমার পেশা নয়, হঠাৎ একটা হয়ে গেছে, তারপর আর সামলাতে পারছো না। সহসা 2 হাতে মুখ ঢাকল শুভ্র, সরু মোটা গলায় কেঁদে ফেলে বলল, তুই আমাকে বাঁচা অন্তু, সত্যি আমি আর পারছি না। ওই নীলা আমাকে প্রতি মুহূর্তে মেরে ফেলছে, আমি ওটা চাই না, চাই না। প্যান্টের কোমরে হাত ঢুকিয়ে কোথাও কোনো লুকানো জায়গা থেকে সে বার করে আনলো নীলার আংটিটা। আমারও গল্পটি শেষ হলো। গল্পটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।